এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ফারহার অপারেশন হচ্ছে, পরিস্থিতি গুমোট হয়ে আছে। ফায়ান একটা চেয়ারে চুপচাপ বসে আছে, তার পাশে আরিমা বসে। মোহনা আর সোনালি এ ব্যাপারে কিছু জানে না। তাদের ফোন দিয়ে বলা হয়েছে সব ঠিক আছে, তোমরা একটু দোয়া করিও শুধু। ফিরোজ আর জাভেদ খান দেশের বাইরে চলে গিয়েছিল ফায়ানের বিয়ের পরই, তাই তারা এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। বেলা সিমরান এক কোণে দাঁড়িয়ে আছে, মনির শুভ আফরিদ তারা ফাইনের থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে। সবাই আল্লাহর নাম জপ করছে। ইতিমধ্যে একজন নার্স বেরিয়ে এসেছে। আরিমা ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, পেশেন্টের কি অবস্থা? সব ঠিক আছে তো? জি ম্যাম, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। দোয়া করুন আপনারা। আরিমা পেছাতে পেছাতে ফাইনের পাশে আবার এসে বসে পড়ল। তখনই হুড়মুড়িয়ে নাদিম এলো। সবাই তার দিকে এক পলক তাকালো। এমত অবস্থায় ভীষণভাবে চমকালো যেন সবাই। নাদিমের চোখ দুটো ফোলা ফোলা, একদম ফুটবলের মতন। নাক, গাল একদম লাল টকটকে হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। ফাইন উঠে দাঁড়ালো, তারপর নাদিমের হাত ধরে তাকে সাথে নিয়ে সেইখান থেকে চলে গেল। সবাই একটু অবাক হলো, পাত্তা দিল না কেউই। সবাই আল্লাহর কাছে দোয়া করছে যেন ফারহা সুস্থ হয়ে তাদের সাথে ফিরে আসে। নামাজ শেষ করে দোয়ায় প্রচুর কাকুতি মিনতি করছে ফায়ান, যেন তার বোনটা সুস্থ হয়ে যায়। ফারহাকে সে এই অবস্থায় দেখতে পারে না, কলিজাটা ছিঁড়ে যায় তার। দোয়া শেষ করে নাদিমের দিকে তাকালো ফায়ান, তারপর হালকা হাসলো। এদিকে বোকা নাদিম চোখের পানি এড়াতে ব্যস্ত। সে কি জানে দ্য গ্রেট সৌহার্দ্য ফায়ান খান তার মনোবাসনা জেনে গেছে। ফায়ান নাদিমকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। নাদিম প্রথমে ভরকালেও এবার হু হু করে কেঁদে উঠল। কান্নার প্রকোপে শরীর ঝাঁকি দিয়ে উঠছে তার। ফায়ান নাদিমের কান্না থামাচ্ছে না, কাঁদুক। তার বোনের জন্য কেউ কাঁদছে, এটা কি তার সৌভাগ্য নয়? ফায়ান আগে থেকেই জানতো নাদিম ফারহার প্রতি দুর্বল, তাই নাদিমকে বারণ করেছিল সে যেন ফারহার থেকে দূরে থাকে। বাধ্য নাদিম সেটাই করেছিল। প্রথমে ভালো লাগাকে বিসর্জন দিয়েছিল, কিন্তু কিন্তু এটা উল্টো ভালো লাগা থেকে কবে যে ভালোবাসায় রূপ নিয়েছে ছেলেটা আদৌ জানি কিনা সন্দেহ। ফায়ান আর নাদিম দুজনেই মসজিদ থেকে বেরোয় হসপিটালের দিকে যেতে লাগলো। সাথে গাড়ি আনেনি তারা, হেঁটে হেঁটেই আসছিল। যদিও মসজিদ বেশি দূরে নয়, 10 মিনিটের মতো লাগে, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। তারপর দল বেঁধে কয়েকজন লোক এসে পাবলিক প্লেসে তাদের কিডন্যাপ করে ফেলে। সবাই এত তাড়াতাড়ি হলো যে আশেপাশের সবাই হকচকিয়ে গেল। যে যে কজন ফায়ানের সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে আসছিল তাদের পাজরাও থেমে গেল। মুহূর্তে আবহাওয়া গরম হতে লাগলো। প্রেসের লোকেরা হুট করে দল বেঁধে কোথা থেকে এলো বুঝতে পারছে না, মানুষের ঢল বয়ে যাচ্ছে যেন। এই মুহূর্তেই ঘটে যাওয়া তাজা খবর। মাননীয় তরুণ এমপি সৌহার্দ্য ফায়ান খান আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাদিম হাওলাদারকে ভরা জনসম্মুখ থেকে কিডন্যাপ করা হয়। কেউ কিডন্যাপারদের দেখতে পায়নি, তাদের মুখে ছিল কালো রঙের মাস্ক। সবাই মর্মাহত। কোনো শত্রুতার রেশ ধরে এমপিকে কিডন্যাপ করা হলো। বিপক্ষ দলের নেতা রায়হান শেখ এখনো নিখোঁজ হয়ে আছে, তার খবর কেউ পাচ্ছে না। এর পিছনে উনি নেই তো? আরো শোনা গেছে সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোন ফারহা খান বর্তমানে ঢাকা সিটি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি তার বোনের ব্যাপারে অত্যন্ত পজিটিভ। এই অবস্থায় তাকে কে কিডন্যাপ করতে পারে? কি উদ্দেশ্য তাদের? কিডন্যাপাররা কি জানতো তিনি বোনের অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়েছেন? বাকি খবর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আফরিদ একটু বাইরে গিয়েছিল, তারপর টিভিতে এই খবর দেখে দৌড়ে এলো সে। কি হয়েছে আবৃত, হাঁপাচ্ছিস কেন? মনিরের কথায় কান দিল না সে, হাঁপাতে হাঁপাতে বলল। দোস্ত জলদি আয় দোস্ত। বলেই আরিমার হাত ধরে দোল লাগালো। টিভির সামনে দাঁড় করিয়ে দিল সে আরিমাকে। মুহূর্তে আরিমার চোখ মুখ শক্ত হয়ে এলো, রাগে শরীর তিরতির করে কাঁপছে তার। পরক্ষণে বাঁকা হাসলো সে। খেলা তো কেবল শুরু, মাছ মাত্র বড়শিতে আটকা পড়েছে, এত তারা কিসের? এদিকে আরিমাকে হাসতে দেখে আফরিদ ফ্রুকুচকে তাকালো, তারপর হন্য হয়ে বলল, তো কিছু কর,
নইলে যদি তারা ফারহাদ স্যারের আর ভাইয়াকে কিছু করে বসে। আরিমা আফ্রিদের মাথায় গাটা মারল। যা ভেড়া, কিচ্ছু হবে না, চল দেখি অপারেশন সাকসেস হতে আর কত সময় বাকি। ফায়ান পিটপিট করে চোখ খুলল। একটা গ্যারেজে রাখা হয়েছে তাকে, পাশে নাদিমকেও চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিন্তু ফায়ান শরীরে ব্যথা পাচ্ছে কেন, যেন একদম ছিঁড়ে যাচ্ছে শরীর। ভাই আপনার শরীরে এসব কিসের দাগ? ফায়ানও হালকা চমকালো, শরীরে লালচে দাগ পড়ে গেছে। কিছু একটা ভাবলো ফায়ান, তারপর বলল, কি করবে আর, এমনিতে তো গায়ে হাত রাখার স্পর্ধা নেই। আসলেই এরা কাপুরুষের দল। ভাই আপনি বেশি ব্যথা পাচ্ছেন? না, অল্প। নাদিম জানে এই অল্প মানে বেশি, কারণ ফায়ান সহজে ব্যথার কথা স্বীকার করে না। ফায়ানকে এই অবস্থায় দেখতেও তার কষ্ট হচ্ছে। কিন্তু ভাই আমাদের এখানে কে আনলো? বের হবো কিভাবে আমরা? ওদিকে ফারহা ম্যাম অপারেশন থিয়েটারে। ফায়ান ফ্রুকুচকে নাদিমের দিকে তাকালো, তোমাকে কে বলেছে আমার বোন অপারেশন থিয়েটারে? ও বাসাতেই আছে। আমাদের এখান থেকে ছাড়াতে আমার বউ আসবে। বলে ফায়ান মিষ্টি করে একটা হাসি দিল। নাদিম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। লোকটার মাথা খারাপ হয়ে গেল না তো? ভাই ফারহাকে আমরা অপারেশন থিয়েটারে রেখে এসেছি। হ্যাঁ তো? নাদিম ভাবা চাকা খেয়ে গেল। এটা কি আসলে ফায়ান নাকি অন্য কেউ? আরিমা অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর গুনে গুনে 3টা টোকা দিল দরজায়। সাথে সাথে দরজা খুলে ফারহা বেরিয়ে এলো। সবাই মানে কেউ কিছুই বুঝতে পারছে না রোগী কিভাবে বাইরে বের হতে পারে। তার ফারে তুই কিভাবে? এতক্ষণ তো তোর মাথা কেটে ডক্টরের অপারেশন করার কথা। আপনি সালা চুপ কর। আরো তুই জলদি গাড়ি বের করতে বল। বের করা আছে, চল সবাই। কিন্তু আগে বাসায় যাই, তারপর বলছি, কুইক। তারপর সবাই আস্তে ধীরে নিচে এসে গাড়িতে উঠে পড়ল। আরো এটা তোর থার্ড টাইম আমাদের সাথে। জোরে চালা, লাগা টান। ফারার কথা আরিমা হাসলো, তারপর ধুলো উড়িয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে তারাও যাওয়ার পরেই একটা লোক হসপিটালে প্রবেশ করলো। মুখে মাস্ক পরা, আচরণে চোর চোর ভাব দেখা যাচ্ছে। কে এই লোক? আরো হচ্ছেটা কি? আমরাও যেতে চাই তোর সাথে, প্লিজ। মাথা খারাপ? তোদের নিয়ে আবার বিপদে পড়ি? কিন্তু শোন না, আমরা তোর হেল্প করব। কোশমিন কালেও না, আমি যাচ্ছি। আর খবরদার বাড়ির বাইরে যেন কেউ না বের হয়। আরহামকে দেখে রাখিস। মুহূর্তে দীর্ঘশ্বাস বের হয় এলো আরিমার। তার বোনও যাওয়ার সময় এভাবেই বলে গিয়েছিল, কিন্তু সে আর ফেরেনি। আরিমাও কি তবে ফিরবে না? না না, তাকে যে ফিরতেই হবে, আরহামের জন্য হলেও তাকে ফিরতে হবে। এটা যে তার বোনের শেষ স্মৃতি। ব্যাপার কি সুয়াদ? তো ফায়েজ খান ব্যথা করছে শৈলে, এত ব্যথা বুঝি? আহারে, একজন নেতা একজন মানবের কাছে ধরা খেয়ে বসে আছে। ফায়ান কিছু না বলে তাকিয়ে আছে রাজের দিকে, কোনো বাক্য উচ্চারণ করছে না সে। কি ব্যাপার নেতা সাহেব, কথা বলছেন না কেন? বলুন বলুন, আজকের পর থেকে চাইলেও কথা বলতে পারবেন না। ফায়ান তবুও চুপ, কোনো রা অব্দি কাটছে না। নাদিম এবার ফায়ানকে দেখছে তো আরেকবার রাজকে, ইচ্ছে করছে এখানে এটাকে পুঁতে ফেলতে। আচ্ছা, কথা না বলতে চাইলে বলো না, তোমাকে তো আর জোর করতে পারি না। আপনার তুমি আমার ভালোবাসার মানুষের নেতা সাহেব। বলে খিক খিক করে হাসতে লাগলো রাজ। হুট করে ফায়ান উচ্চস্বরে হাসতে লাগলো। হাসতে হাসতে যেন বেহুশ হয়ে যাবে। রাজ ভ্যাবাচাকা খেয়ে গেল। রাজ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে তার দিকে। ফায়ানের হলোটা কি? কোনো চাল চলছে না তো? কি রে, বোন হারানোর শোকে পাগল হয়ে গেলি নাকি? মানেটা খুব সহজ, পাড়াকে মারার জন্য হসপিটালে লোক পাঠিয়েছি। ফায়ান ফিক করে হেসে দিল। রাজ এবার তেতে উঠল। একটু চুপ কর তুই, আজকে তোকে এখানে মেরে দিব আমি, লাশটাও কেউ খুঁজে পাবে না। থেমে আবার বলল, তারপর আমার আরোকে নিয়ে দূরে চলে যাব আমি, খুব দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। বলে পাগলের মতো হাসতে লাগলো রাজ। তার সাথে পাল্লা দিয়ে ফায়ানও হাসছে, তাই রাজ হাসি থামিয়ে দিল। সাথে সাথে ফায়ানও থেমে গেল। রাজ আবার হাসতে লাগলো। ফায়ান আর নাদিমও হাসছে, মনে হচ্ছে এরা ট্যুরে এসেছে তাই হাসাহাসি করছে। আসলে কিন্তু এখানে কিডন্যাপারের সাথে দুজন কিডন্যাপ হওয়া মানুষ আছে, কারো কি বোঝার সাধ্য এটা? পরন্ত বিকেলে চারপাশে রোদ্দুরে ছাঁচালো রশ্মি কমে গিয়ে মেঘের গুরুম গুরুম ডাক শোনা যাচ্ছে। হয়তো অচিরেই বৃষ্টি শুরু হবে। তীব্র গরমে অতিষ্ঠ হওয়া লোকজন এখন
ঠান্ডা আবহাওয়াতে ঘুরে বেড়াচ্ছে, যেন প্রচুর শান্তি এসে ধরা দিয়েছে। আরিমা বাইক থেকে নেমে নিশাদকে ইশারা করলো যাতে করে সে বাইকটা লুকিয়ে রাখে কোথাও। নিশাদও তাই করলো। এরপর আরিমা বলল, তুই এখানেই কোথাও লুকিয়ে থাক, আমার কাছে ব্লুটুথ আছে, বাইরের সব আপডেট দিবি। আর কি কি বলেছিস মনে থাকে জানো। সঠিক টাইমে এন্ট্রি না নিতে পারলে আরে নো চান্স, আমি পারবো, দেখিস তুই সাবধানে যা। আর পারলে ইয়াররিংটা চুল দিয়ে ঢেকে রাখিস, যদি বুঝে যায় ওটা ব্লুটুথ। আরিমা ভ্রু নাচিয়ে বলল, তুই বুঝেছিস? না। তুই একটা গোয়েন্দা হয়ে যেহেতু বুঝিসনি, ওই মাথা মোটা ক্রিমিনালটাও বুঝবে না। থাক, আমি গেলাম। আরিমা আস্তে আস্তে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছে আর মনে মনে তুখোর গালি দিচ্ছে ফায়ানকে। ব্যাককল নেতা সাহেব, কত করে বললাম আমি যাই না, উনি তো আমার কথা ধরবেন না। না জানি কত কষ্ট দিচ্ছে আমার নেতা সাহেবকে। আমি গেলে কি হতো বলে কি না, আমার বউয়ের এত বড় রিস্কি কাজ বর হিসেবে আমি গ্রাহ্য করতে পারি না। আসছে আমার সাধের বরমশাই, একটা চুমু দিতে গেলে 10 বার ভাবে। আরিমা কোনো মতে গ্যারেজের সামনে একটা মোটা গাছের পেছনে এসে দাঁড়ালো। কি করবে এখন? সামনে যে কয়েকটা মোটা বডিগার্ড দাঁড়িয়ে আছে, তাও ইয়া পর বন্দুক হাতে নিয়ে। আরিমা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলো, ভাবছে সে কিভাবে ভেতরে যাওয়া যায়। সাডেনলি তার বুদ্ধি দরজা খুলে গেল। মোট 4 জন গার্ড সেখানে। আরিমা পা টিপে টিপে আরেকটু কাছে গেল তাদের। এখান থেকে খানিক উকি ঝুঁকি দিয়ে গ্যারেজের দরজা দেখতে পেল সে। ভাগ্যিস এখানে শুধু মোটা মোটা গাছ, নইলে কি করতো সে। পায়ের কাছে থাকা একটা ইটের টুকরো নিয়ে ডান দিকে ছুঁড়ে মারলো আরিমা। ভারী ইটটা গিয়ে কিছু দূরে পড়ল আর ঝপ করে একটা শব্দ হলো। এতগুলো গার্ড সতর্ক হয়ে একে অপরের দিকে তাকালো, তারপর কিছু একটা ইশারা করলো। দুজন এগিয়ে গেল সেদিকে, বাকি দুজন ডান দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কোনো হেলদোল নেই এদিকে। আরিমা এটাকে সুযোগ ভেবে ফুরুত করে ভেতরে ঢুকে গেল। গার্ড দুইটার মনে হলো বাতাসের গতিতে কেউ পেছন দিয়ে গেল, কারণ স্বাভাবিকের তুলনায় একটু বেশি বাতাস লাগছিল। তবে তারা ভেতরে যেতে পারবে না, বসের অনুমতি নেই। আরিমা আস্তে আস্তে পা টিপে টিপে গ্যারেজের ভেতর ঢুকে গেল। 2টা রুম এখানে। একটাতে গাড়ির বিভিন্ন জিনিসপাতি রাখা আছে, আরেকটাতে বসার জায়গা বানানো হয়েছে। সেখানেই আছে ফায়ান, নাদিম। আরিমা সেই রুমেই ঢুকেই চমকে গেল। এ কি হাল তার নেতা সাহেবের? শরীরে দাগ বসে গেছে, ঠোঁট কেটে রক্ত ঝরে শুকিয়ে গেছে। আরিমা দৌড়ে ফায়ানের কাছে গেল। এইদিকে কারো অস্তিত্ব টের পেয়ে ফায়ান মাথা উপরে তুললো। আরিমাকে দেখে বক্ষস্থলে শান্তি অনুভব করলো যেন সে। বউ এসেছো? দেখো তোমার এক্স আমার কি অবস্থা করেছে। অসহায় কণ্ঠে কথাটা বললো ফায়ান, কিন্তু আরিমা চটকে গেল। আপনার মাথা, আপনি নেতা হলেন কিভাবে? এরকম করে মারলো আর আপনি বসে বসে মার খাচ্ছিলেন? বাহ! ফায়ান ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল। তাহলে তো ওরা আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যেত বউ। ফায়ানের বারবার বউ ডাক নিশাতের কাছে দারুণ লাগছে। সে ব্লুটুথের মাধ্যমে সব শুনতে পাচ্ছে। ওপাশ থেকে সে এসে কুটি কুটি। শাট আপ! যাদবের মতো হাসছিস কেন? আরিমার ধমকে নাদিম ফায়ান একে অপরের দিকে চাওয়াচাই করল। ফায়ান ইশারা করতে নাদিম ঠোঁট উল্টালো। সে কিছুই জানে না। আপনাদের হলো কি? আমি ব্লুটুথে কথা বলছি। কিন্তু তোমার কানে তো ব্লুটুথ নেই বউ। আরিমা রেগে ফায়ানের গলা চেপে ধরল। আবার বউ বউ করে জব করতে থাকলে এখানেই মেরে রেখে যাব, বলে দিলাম। জলদি বাঁধন খোলো। ফায়ানের গম্ভীর কণ্ঠে আরিমা খানিক নড়ে চড়ে দাঁড়ালো। তারপর এক এক করে দুজনের হাতে পায়ের বাঁধন ছুরি দিয়ে কেটে ফেলল। হাত দিয়ে রশি খোলা অসম্ভব ছিল। ফায়ান ছাড়া পেতে উঠে দাঁড়িয়ে আরিমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আরিমা নিস্তব্ধ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। নাদিম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্লজ্জ বেহায়া পুরুষ, ছাড়ুন, এখানে ঢং করা হচ্ছে। আশ্চর্য! হুম, ছাড়বো না। কতক্ষণ বউ ছাড়া ছিলাম জানো? পুরো 5 ঘন্টা হবে। আরেকটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। ভাগ্যিস ঠিক সময় এসেছো। আরিমা ছাড়াতে চেষ্টা করেও পারছে না। এত বড় জোয়ান মর্দা গরুর থেকে ছাড়া পাওয়া কি চারটিখানির কথা। ফায়ান যদি জানে আরিমা তাকে গরু বলেছে, নির্ঘাত পেটাবে। আরিমাও জড়িয়ে ধরল ফায়ানকে। ফায়ান আরিমার গলায় মুখ গুজেই বলল, ওদিকে সব ঠিক তো? বেচারি আরিমা
কাপা কাপা কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ হ্যাঁ। ফায়ান আরিমার অবস্থা দেখে ফিক করে হেসে দিল, কিন্তু তার হাসির সাথে অন্য কারো হাসির শব্দ শোনা গেল। বাহ, দুজনে এখানে রোমান্স শুরু করে দিয়েছ, ভালো তো। কথা বলতে বলতে এই রাজ রক্তচক্ষু নিয়ে আরিমা আর ফায়ানের দিকে তাকালো। আরিমা তা দেখে কুটিল হাসলা, তারপর উঁচু হয়ে ফায়ানের গালে একটা চুমু দিল। তো তাতে তোর প্রবলেম কি? রাজ রাগে হিসিস করছে। আমাকে ছাড়া তুই কাউকে স্পর্শ করতে পারিস না, এটা আমি হতে দিব না। রাজ যে আরিমার দিকে এগোতে যাবে তখনই ফায়ান ছুটে গিয়ে একটা লাথি মেরে রাজকে ফেলে দিল। তারপর কণ্ঠে গভীরতা এনে বুলি আওড়ালো। নিজের লিমিটে থাকো, ওটা ক্রস করা তোর জন্য খুব একটা সুখকর হবে না। রাজ রেগে মেগে উঠে এসে ফায়ানকে ঘুষি দিতে যাবে, তার আগে ফায়ান তার হাত মুচড়ে ধরল। ভেবেছিস কি কাপুরুষের মতো অজ্ঞান থাকা অবস্থায় আঘাত করেছিস বলে নিজেকে বীরপুরুষ ভাবছিস? আহারে সোনা, সো স্যাড। ফায়ান এত জোরে রাজের হাত চেপে ধরেছে যে সে ব্যথায় চিৎকার করে দিল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না মুখ দিয়ে, কারণ আরিমা তার মুখে কাপড় পুড়ে দিয়েছে। নাদিম ভাইয়া জলদি জলদি রশি আনুন, পাশের রুমে আছে। নাদিম দৌড়ে পাশের রুম থেকে রশি এনে দিল আরিমার হাতে। তারপর তিনজন মিলে সুন্দর করে রাজকে বেঁধে ফেলল। তারপর সামনে থাকা টেবিলের উপর বসে পড়ল ফায়ান আর আরিমা। আরে নাদিম দুলাব্রো, বসেন এখানে। মানে বুঝিনি ভাবি। এখন না বুঝলেও চলবে, এই গাধাটার শরীরে শক্তি আছে বলতে হবে, নইলে এত ছোটাছুটি কিভাবে করতে পারে? তিনজন মিলে বাঁধতে হিমশিম খাচ্ছিলাম। ওকে টাইট করার জন্য আমি এক সৌহার্দ্য ফায়ান খানি যথেষ্ট বউ। নাদিম গলা খাকারি দিল। ফায়ান সেদিকে তাকিয়ে বলল, আমি জানি নাদিম তুমি এখানে আছো, অযথা গলা খাকারি দিও না। নাদিম হতাশ হলো ভীষণ রকম। নির্ঘাত ফায়ানের মাথায় সমস্যা হয়েছে সে শিওর। কি ভেবেছিস রাজ, তুই নেতা সাহেবকে এখানে এনেছিস? আরে পাছা রামছাগল কোথাকার, এটা আমাদেরই প্ল্যান ছিল। কাল রাতে আমরা প্ল্যান করেছিলাম যে ফারহাকে মিথ্যে অসুখের নাম করে হসপিটালে নিয়ে যাব। ফারহান অভিনয় করবে, সে দুর্বল হয়ে পড়েছে ভীষণভাবে, চারপাশে খবর ছড়িয়ে যাবে সৌহার্দ্য ফায়ান খানের বোনের অপারেশন হচ্ছে। এর মাঝে ফায়ান প্ল্যান অনুযায়ী নামাজ পড়তে গেল আর তোর লোকেরা তাকে কিডন্যাপ করলো। আসলে এসব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে, তুই ছিলিস শুধুমাত্র একটা গুটি। বলেই হাসলো আরিমা। রাজ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। আরিমা রাজের কাছে গেল, তারপর তার পকেটে হাতে ফোনটা বের করলো। রাজ ভীষণ নড়াচড়া করার চেষ্টা করছে, বিধায় আরিমা ফোনের কর্নার দিয়ে তার মাথায় একটা কোণে বাড়ি দিল একটা। রাজ ব্যথার চোখ মুখ খিচিয়ে নিয়েছে। কাউকে মেসেজ দিল আরিমা, তারপর আবার টেবিলের ওপর উঠে পা নাড়তে নাড়তে বলল, আহারে নিঃশান্ত রাজ শেখ, বাপের আদরে ঘরের দুলাল, কি ভেবেছিস আমি বুঝি আজও সেই বোকা ফুলের মালিককে মেরে তুই ফুলটাকেই চালাক করে দিয়েছিস। তোর পাপের শাস্তি পাবি তুই। এত পাপ তোর, তুই আসলে একটা কিট। না হলে কেউ ভালোবাসার মানুষকে মারতে পারে, তাও আগুনে পুড়িয়ে? বলতে গিয়ে আরিমার গলা ধরে আসছিল, কিন্তু আজ তো দুর্বল হলে চলবে না। হঠাৎ রুমে একজনের প্রবেশ, নাদিম আটকে উঠল। নতুন করে আবার কোন বিপদ? এত দেরি করলি কেন? আরে তুই তো বলে দিয়েছিস আসতে, আমি আরেকটু চেক করে ভেতরে ঢুকলাম, এই নে। বলে আরিমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল নিশাদ। এবার যা, ওর শার্ট খোল। ফায়ান আরিমার দিকে তাকালো। চাচ্ছেটা কি এই মেয়ে? এই তুমি চাচ্ছ কি? অন্যের বডি কেন দেখবে বউ, লাগলে আমারটা দেখো। নাদিমা নিশাদ ঠিক করে হেসে দিল। এদিকে আরিমা চোখ পাকিয়ে তাকালো ফায়ানের দিকে, কিন্তু ফায়ান সেদিকে তোয়াক্কা না করে বলল, বলছো না কেন? আজকে আমি যা করব তাতে নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না, চুপচাপ বাচ্চাদের মতো বসে থাকুন। তারপর আরিমা ফায়ানের কানে ফিসফিস করে কিছু বলল। ফায়ান চমৎকার একটা হাসি দিল, যেন সে প্রচুর খুশি হয়েছে। কি হলো ভাই, ভাবি আপনার কানে কি বললো যাতে করে এত খুশি আপনি? ফায়ান পা দুলাতে দুলাতে বলল, বউ বলেছে বাসায় গিয়ে চুমো দিবে। নাদিম ছিটকে সেখান থেকে সরে এলো। ভাই চরম বেহাইয়া হয়ে গেছে, না হলে এই কথা আমাকে বলে দিতে হবে। নিশাত ইতিমধ্যে রাজের শার্ট খুলে নিয়েছে, মানে ছুরি দিয়ে কেটে ফেলেছে। বাহ দোস্ত, এর বডি তো জবরদস্ত, এর জন্যই তো মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে এর উপর। আরিমা চোখ পাকিয়ে তাকালো নিশাতের দিকে। ফায়ান পেছন থেকে গভীর কণ্ঠে বলে উঠল, অন্যের বডির দিকে নজর দিও না,
নিজে দিচ্ছে তো দিচ্ছেই, আমার বউকে দেওয়াচ্ছে। আরেকবার এসব আলতু ফালতু কথা বললে নিউ মার্কেটের রাস্তায় খালি গায়ে দাঁড় করিয়ে আসবো তোমায়। ফায়ানের কথা নিশাতের কাশি উঠে গেল। আরিমা ঠোঁট চেপে হাসছে। বেচারা নাদিম মুখ লুকিয়ে ওপাশ ফিরে হাসছে। আরিমার হাতে নতুন ধারালো চকচকে ছুরিটা নিল। ছুরিটার ওপাশ করে দেখতে লাগলো। না চলবে মানে দৌড়াবে। আরিমা ছুরিটা নিয়ে রাজের কাছে গেল, তারপর সামনে রাখা চেয়ারে বসে পড়ল। ছুরিটা আস্তে আস্তে পেট থেকে ঘোরাতে গালে এসে থামল। 1 সেকেন্ড ছুরিটার সেখানে রেখে জোরে একটা টান দিল গাল বরাবর। সাথে সাথে কিছু রক্ত ছিটকে আরিমার মুখে এসে পড়ল। আরিমা পাগলের মতো শরীরে আঘাত করে যাচ্ছে রাজের, যেন আজ ছুরির আঘাতে শেষ করে ফেলবে সে রাজকে। এইদিকে সে নিজেই রাজের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, তবুও থামার নাম নেই। সারা শরীরে ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে। পরিবেশ নিস্তব্ধ। ফায়ার নিজের মতো চুপ করে টেবিলের উপর বসে আছে, কারণ তার বউ যে বলেছে ভালো বাচ্চার মতো বসে থাকতে, তাহলে বাসায় ফিরে চুমু দিবে। নাদিম আরিমার কাণ্ড দেখছে, এইসব কত দেখা তার। নিজের হাতেও তো কম খুন খারাপি করেনি, তবে যাদের মেরেছে তারা কেউই ভালো ছিল না, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল। কিন্তু বিপত্তি হচ্ছে নিশাতের বেলায়। বেচারা গোয়েন্দা ঠিক, কিন্তু চর থাপ্পড় লাথি ছাড়া গভীর কিছু কখনোই করে না সে। কিন্তু এখন এইসব দেখে হার্ট অ্যাটাক রীতিমতো ড্রাম বাজানোর মতো হার্ট বিট হচ্ছে। এরকম কিছু দেখবে সে কখনোই ভাবেনি। আরিমা এত ভয়ঙ্কর হয়ে উঠলো কেন হঠাৎ? এদিকে আরিমা ছুরির পোষ দিতে দিতে মুখ থেকে পেট অবধি যেন ক্ষত বিক্ষত করে ফেলেছে। একটু হয়রানও হয়েছে, চেয়ারে বসলো, তারপর নিশাতকে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই তার। এই ছেলে গেল কই? আরিমা রাগে সেদিকে তাকালো। ওমা, এভাবে চোখ মুখ ঢেকে দাঁড়িয়ে আছে কেন? এই গোয়েন্দা, তুই ভয় পাচ্ছিস? ছি, সে মনিউ। ছাপড়ি কোথাকার, এভাবে কাউকে কেউ মারে? ইস, আপনি কি ছাপড়ি! চুপ থাক, টিস্যু দে। নিশাত টিস্যু বক্স এগিয়ে দিল, তারপর আবারও 2 হাতের মাধ্যমে মুখ ঢেকে নিল, কিন্তু রাজের দিকে আর তাকালো না। রাজ এখনো গোঙাচ্ছে। হঠাৎ আরিমার একটা কথায় শুনে সেদিকে চমকে তাকালো নিশাত। তার দ্বারা কিছুতেই পসিবল না। কি হলো? যা, ওর মুখ ধর। কোশমিন কালেও না, এখান থেকে পালাচ্ছি আমি, থাক তুই। আচ্ছা শোন, একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর কাটতে পারিস তো ভেবে দেখবো। কি সেই প্রশ্ন? ধর কাউকে আগুনে পোড়ানো হলো, সে আগুনটা যদি শরীরের উপরিভাগে লাগে তাহলে বেশি কষ্ট, নাকি যদি আগুনটা ভেতরে লাগে তাহলে বেশি কষ্ট? নিশাত মাথা চুলকাছে, নাদিমও ভাবছে, কিন্তু ফায়ান বাঁকা হাসিতে মেতে উঠেছে। হয়তো সে বুঝতে পারছে আরিমার দ্বিতীয় পদক্ষেপ কি। শোন, শৈলের উপরের ভাগে যদি আগুন ধরে তাহলে তো সেটা নেভানো যায়, কিন্তু ভিতরেরটা কিভাবে নেভানো যাবে? লাইক থাম তুই। নাদিম ভাইয়া, একটু এদিকে আসবেন? হ্যাঁ হ্যাঁ ভাবি, অবশ্যই বলুন, কি করতে হবে? আপনি ওর মুখ থেকে কাপড় বের করে সুন্দর করে মুখটা ধরবেন, বাচ্চাদের মেডিসিন খাওয়ানোর সময় যেভাবে ধরে। বাহ বউ, তুমি দেখি বাচ্চাকে ওষুধ খাওয়ানোর প্ল্যানিং অবধি করে ফেলেছো। জোশ জোশ। ফায়ান মিটি হাসছে। আরিমাকে জ্বালাতে তার বেশ লাগে। রেগে যখন ফোঁস করে, দেখতে একদম চড়ুই পাখির ছানার মতো লাগে। ইচ্ছে করে টুপ করে গালে টুস করে চুমু খেতে। নাদিম এগিয়ে এসে রাজের মুখ থেকে কাপড় সরিয়ে দিল। বেচারা রাজের অবস্থা বেগতিক, সে জোরে কোনো শব্দই করতে পারছে না। আর একটু পরেই হয়তো প্রাণ পাখি উড়াল দিবে। আরিমা ব্যাগ থেকে একটা বোতল বের করলো, তারপর সেটার মুখ খোলা। ভাবি এসব কি? চুপ থাকেন তো, ওর মুখ ধরেন শক্ত করে। নাদিম একটা ঢোক গেল, তারপর ফায়ানের দিকে তাকালো। সে এবার বুঝলো ফায়ান সত্যি পাগল হয়ে গেছে। নাদিমের অদ্ভুত ভঙ্গিতে তাকানো দেখে ফায়ান বেশ মজা পাচ্ছে। আর একটু জ্বালাতে ফায়ান তার ঠোঁট দুটোকে পিস্টেল করলো। নাদিমের কাশি উঠে গেল। এই নাকি এমপি? কি হলো হঠাৎ ভাইয়ের? কি ব্যাপার ভাইয়া, কাশছেন কেন? পুরো বোতল মুখে ঢেলে দিব? দেই? নাদিম চিল্লিয়ে উঠল। না, আমি এত জলদি মরতে চাই না, আমি মুখ ধরছি, আপনি ডালুন। আরিমা পুরো বোতলে যতটুকু অ্যাসিড ছিল সবটুকু রাজের মুখে ঢেলে দিল, যাতে রাজ চিল্লাতে না পারে। তাই মুখে আবার কাপড় পুড়ে দিল।
রাজের যন্ত্রণা দেখে আরিমা হাসছে। তার বেশ শান্তি লাগছে। পরক্ষণই ভাবলো না, এত সহজে মৃত্যু যোগ্য না সে। আরিমা এদিক সেদিক তাকালো। ফায়ান ট্রাউজার পরে আসছে, নাদিমও সে। অজ্ঞতা নিশাতের বেল্ট ধরে টান লাগালো আরিমা। নিশাত থকচকিয়ে চিৎকার লাগালো। ছাড় শয়তান, আমার বস্ত্রহরণ কেন করছিস? তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমার বউ তোমার দেহ চাইও না, তার জন্য আমার দেহ মন দুটোই আছে, তাই না বউ? আপাতত তোমার বেলটা আমার বউয়ের হাতে দাও। আরিমা দীর্ঘশ্বাস ছাড়লো, কিছু বলার নেই তার। লোকটা চরম অসভ্য। আরিমা বেল্ট দিয়ে ইচ্ছে মতো রাজের আধমরা দেহটাকে পেটাতে শুরু করলো, আর সাথে গালিগালাজ। কি ভেবেছিস তোকে এমনিতেই ছেড়ে দিব? ভালোবাসবো তোকে আমি? হাউ, তুই ভালোবাসার যোগ্যও নোস। আমার ফুলের মতো বোনটাকে তুই শেষ করে দিয়েছিস। তোর বুক একটু কাঁপলো না? যে তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল তাকে তুই এই দাম দিলি? তুই মানুষ না, মানুষের কাতারে পড়িস না তুই। তো কিসের কাতারে পড়ে? জানোয়ার নর্দমার কীট। তোকে আজ দা দিয়ে কুচি কুচি করে কেটে কুত্তাকে খাওয়াবো। নিশাদ রামদাটা দে। রাজের জীবন এখনোই বেরিয়ে যাবে হয়তো। তার চোখ মুখ বুজে আসছে। শেষমেশ রামিসার নিষ্পাপ চেহারাটা তার চোখের সামনে ভাসল। বেশ উঠল তার মায়াবী আদলখানে। তাকে অনুরোধ করা দৃশ্য, সেই কাকুতি মিনতি, তার যন্ত্রণা হাহাকার করা মৃত্যুর দৃশ্য। হঠাৎ ফায়ানের চোখে রাজের দিকে গেল। সে মরে পড়ে আছে, তবু আরিমার থামার নাম নেই। অজ্ঞতা। ফায়ান আরিমার কাছে এসে তাকে জাপটে ধরল। বউ, ও মারা গেছে। থেমে যাও, শান্ত হও, রিল্যাক্স। ছাড়ুন আমাকে আপনি। ওকে আজ টুকরো টুকরো করব আমি। অনেক শাস্তি দেওয়া হয়েছে, এবার শান্ত হও। তার শাস্তি সে পেয়েছে। ঈশ্বর গভীর হতে আরিমা বেল্ট ফেলে দিল। তারপর ফাইনের বুকে মুখ গুছে বলল, আমার বোনকে আমি ফিরে পেতে চাই নেতা সাহেব। তাকে দেখাতে চাই আমি কত সুখে আছি, কিন্তু এর মাঝেও তাকে ছাড়া যে আমি ভালো নেই। প্রতিনিয়তই তার স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খায়। আমি বাঁচবো না বেশি দিন। এনে দিন না আপুকে। আরিমা কান্নায় ভেঙে পড়ল। একমাত্র ফায়ান ছাড়া সবার চোখে পানি টলমল করছে। ফায়ান নিজেকে শক্ত করে রেখেছে, না হলে তার বউটা যে আরো ভেঙে পড়বে। সে কি তার রাশি বোনকে ভালোবাসে না? খুব ভালোবাসে। ছোটবেলা থেকে তাদের দুজনকে আগলে রেখেছিল ফায়ান, কিন্তু এখন হঠাৎ মাথায় কিছুর উপস্থিতি পেল ফায়ান। কেউ কিছু একটা দিয়ে ঠেস দিয়ে রেখেছে। এটা যে গান সেটা বুঝতে বাকি নেই তার। বাহ সুহাদ্দ ফায়ান খান, আমার ছেলেকে এভাবে কুকুরের মতো মারতে তোর হাত কাঁপলো না? রায়হান শেখের কথায় ফায়ান দাঁত কেলে হাসল। তারপর বলল, আমি মারিনি তো চাচা, আপনার না হওয়া বৌমা মেরেছে। রায়হান শেখ অবিশ্বাস্য দৃষ্টিতে আরিমার দিকে তাকালো, যেন সে ফায়ানের কথা বিশ্বাস করতে পারছে না। তুমি? হ্যাঁ, আমি মেরেছি। রায়হান শেখের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল, কিন্তু পরক্ষণেই তার চোখ জ্বলে উঠল। মেরেছিস কারণ সময়টা তোর ছিল, এখন সময়টা আমার। আমি মারবো তোদের। আরিমা কি করবে ভেবে পাচ্ছে না। গার্ডরা তাদের ধরে রেখেছে। ফায়ানের মাথায় বন্দুক। কি করবে আরিমা? ফায়ার নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন তার কিছুই যায় আসে না। এখনই যদি বুলেট মাথায় ঢুকে দেই? কেন চাচা? সাথে আমার বউকে সহ। কারণ আমি একা জান্নাতে গিয়ে কি করব? আমার হুর চাই না, আমি আমার বউকে চাই। রায়হান শেখের রাগ যেন তরতর করে বেড়ে গেল। তার সাথে হেয়ালি করা হচ্ছে। আরিমার হাত ছোটানোর চেষ্টা করেও পাচ্ছে না। নাদিম আর নিশাত ছোটাছুটি করছে। এ কি বিপদ এসে দাঁড়ালো! এখন কি করবে তারা? তোর নেতা সাহেব তোর স্বপ্ন না? একেই আগে শেষ করব, দেখ কিভাবে শেষ করি। আরিমা চিৎকার করে উঠল, খবরদার আমার নেতা সাহেবের গায়ে একটা ফুলের টোকাও যদি পড়ে, তাহলে তোকে ধ্বংস করে দিব আমি। আরিমা সর্বশক্তি দিয়ে হাত ছোটানোর চেষ্টা করছে, কিন্তু এই মোটা লোকের থেকে ছাড়া পাচ্ছে না। রায়হান শেখ সেদিকে তাকে কটমটে হাসি হাসল। যে ট্রিগারে চাপ দিতে যাবে তখনই রায়হান শেখের শরীরে রঞ্জিত হয়ে গেল। তারপর মুরগির মতো ছটফট করতে করতে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আরিমা হতবাক। নাদিম নিশাত চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে ফায়ারের পাশে দাঁড়ানো সুঠাম দেহী যুবকের দিকে। নাদিম অস্পষ্ট স্বরে বুলি আওড়াল, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। তুই তো আসতে বলেছিলি, তাই না? কিন্তু এখানে কিভাবে? সিক্রেট। ফায়ারের দিকে তাকে দাঁত কেলিয়ে হাসলো সাহিত্য। যাক, অবশেষে সব শয়তান শেষ হলো। বলেই সব গার্ডদের উদ্দেশ্যে আবারও বুলি আওড়ালো ফায়ান।
তোমরা এখানেই থাকো, আমরা বাহির থেকে আসছি, খবরদার এক পা নড়বে না। সাথে সাথে গার্ডগুলো তাদের ছেড়ে দিল। তারা হা করে তাকিয়ে আছে। ফায়ান কামড়া করলো কি? সবাই এক এক করে বেরিয়ে আসার পর ফায়ান দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিল গ্যারেজটায়। আরিমা চেঁচিয়ে উঠল, করলেন কি এটা? মাথা গেছে। এসবের কোনো সাক্ষী আমি রাখতে চাই না। ঝলসে যাক সব, পুড়ে ছাই হয়ে যাক, না থাকুক কোনো স্মৃতি। ঠিক আমার বোনের মতো। ফায়ানের বুকটা কেঁপে উঠল। সে অসহায় দৃষ্টিতে সাহিত্যের দিকে তাকালো। সাহিত্য ফোঁস করে শ্বাস ছাড়ল আর চোখ দ্বারা আশ্বাস দিল। আরিমা অন্যমনস্ক হয়ে আছে দেখে ফায়ান তাকে কোলে তুলে নিল। সাথে সাথে আরিমা সম্মতি ফিরে পেল। নির্লজ্জ বেহায়া মার্কা পুরুষ, ছি! ছোট ভাইয়ের সামনে এভাবে কোলে নিতে লজ্জা লাগে না? লজ্জা তো নারীদের থাকে বলে জানতাম আমি। দেখো বউ, এখন বেশি কথা বললে চুমিয়ে কথা বলার স্বাদ মেটাবো। সো নো মোর ওয়ার্ডস। সাহিত্য ফ্যালফ্যাল করে ফায়ানের দিকে তাকিয়ে আছে। তারপর নাদিমের দিকে তাকালো সে। ভীষণ ঝটকা খেয়েছে সাহিত্য ফায়ানকে দেখে। এত পরিবর্তন! নাদিম ফায়ানের দৃষ্টি দেখে দাঁত কেলালো, তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। আপনি এসেছেন মাত্র, আরও দেখবেন। আমার যা অভ্যাস হয়ে গেছে স্যার। নাদিমের হতাশ ভঙ্গিতে এর কথা বলা দেখে সাহিত্য ঠিক করে হেসে দিল। নিশাদও তার সাথে তাল মেলালো। নাদিম সেদিকে তাকিয়ে দায়সারা ভাবে বলল, হাসেন, হাসা শরীরের পক্ষে ভালো, কিন্তু বেশি হাসা মৃত্যুর কারণ। বলেই নাদিম সেখান থেকে চলে গেল। মনে মনে ভীষণ হাসছে নাদিম। যাক, ফায়ানকে না পারুক, ওনার ভাইকে তো ছাইপাস বলে জব্দ করা গেছে। এদিকে নাদিমের কথা শুনে দুজনেরই কাছে উঠে গেল। এই মুহূর্তে কি বলে গেল নাদিম? তাড়াতাড়ি নিশাদ আর সাহিত্য দৌড়ে সেই স্থান ত্যাগ করলো। না জানি আবার কোথা থেকে কে হামলা করে বসে। তুমি না কিছুটা নেশার মতো, এই আসক্তি তো ছিল না আগে। জানি তুমি মনের জন্য হানিকারক, তারপরও খুব ভাল লাগে। আরিমা চমকে তাকালো ফায়ানের দিকে। মানুষটা আজকাল বড় রোমান্টিক মুডে থাকে। কিভাবে তাকিয়ে থাকে নির্লজ্জের মতো? এতে বেশ লজ্জা পাইছে। আর নেতা সাহেব কি বুঝে না, নাকি ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলে? আজকে আরহাম আমাদের সাথে ঘুমো। অনেক দিন ধরে ছেলেটার সাথে থাকা যায় না। প্রতিদিন বুঝি আমার সাথে থাকো? হ্যাঁ, থাকি তো। ফায়ান বেশ বুঝতে পারছে আরিমার কথা ঘোরানোর কারণ। আরিমাকে আরেকটু ঘায়াল করার জন্য পদক্ষেপ নিল ফায়ান। আরিমার কাছে চলে এলো সে। আরিমা হঠাৎ এত কাছে, ফায়ানের আগমনে হকচকিয়ে গেল। নেতা সাহেব চাচ্ছেটা কি? ফায়ান আরিমার পিঠে এক হাত রাখলো, তারপর টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আরিমা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। ফায়ানের এক হাত আরিমার কোমরে বিরাজ করছে, আরেক হাত পিঠে। ফায়ান আরিমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা আরিমাকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। সে দৃষ্টি নামিয়ে নিয়ে নরম কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে, একটু ছাড়বেন? ফায়ান কিছুটা ভাবুক হলো, তারপর বলল, কি যেন বলেছিলে বউ? আরিমা এক ভ্রু উঁচু করে ফায়ানের দিকে তাকালো। এভাবে আমার দিকে তাকিও না। কতবার বলেছি কন্ট্রোললেস হয়ে যাই, বুঝো না কেন বউ? আমি কি করেছি? আপনি যে তাকান। তোমার তাকানো আর আমার তাকানো এক না বউ। তুমি লুচ্চা ভঙ্গিতে তাকাও আর আমি আদরের ভঙ্গিতে তাকাই। আরিমা কটমট দৃষ্টিতে তাকালো ফায়ানের দিকে। তা দেখে ফায়ান ফিক করে হেসে দিল। আরিমা অবাক হয়ে তাকিয়ে দেখলো দু ঠোঁটের মাঝখান থেকে ঝকঝকে হালকা বের হওয়া দাঁতের হাসি। এত সুন্দর কেন তার নেতা সাহেব? ফায়ান আরিমার দিকে তাকালো, তারপর আরিমার কানের কাছে ঠোঁট দুটো নিয়ে গেল। বলেছিলে না বাসায় এসে চুমু দিবে? তারপর আরিমার দিকে তাকালো ফায়ান। মেয়েটার চোখ খিচে বন্ধ করে রেখেছে। ফায়ানের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে আরিমাকে আরেকটু কাছে টেনে নিল তাদের মাঝে। আর 1 ইঞ্চি জায়গাও খালি নেই। আরিমা দু হাতে ফায়ানের কাঁধ চেপে ধরল। ফায়ান সেদিকে তাকিয়ে হাসল, তারপর আরিমার দিকে তাকালো, যে কিনা মাথা নিচু করে রেখেছে। ফায়ান আরিমাকে খানিকটা ওপরে তুলে নিল। আরিমা হকচকিয়ে গেল। আরে কি হলো? নামান বলছি। কি করছেন? পড়ে যাব তো। হ্যাঁ, পড়ে যাও। মানে? আমার প্রেমে পড়ে যাও। আরিমা ফিক করে হেসে দিল, তারপর 2 হাত 2 দিকে মেলে দিল। বাহির থেকে হু হু করে বাতাস আসায় আরিমার শরীর ছুঁয়ে দিচ্ছে, যার জন্য কেঁপে উঠছে আরিমা। ছোট্ট ছোট্ট বেবি হেয়ারগুলো সারা মুখে লেপ্টে
ছড়িয়ে ছিটিয়ে আছে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে সে। ফায়ান মুগ্ধ দৃষ্টিতে আরিমাকে দেখছে। তার বউ অনেক সুন্দরী, মায়াবতী রূপবতী, খালি দেখতেই ইচ্ছে করে তার। মেয়েটা তার মায়া দিয়েই তাকে মেরে ফেলবে। ফায়ান আরিমাকে নিচে নামিয়ে নিল। আরিমা কিছুটা অবাক হলো। ফায়ান এক দৃষ্টিতে আরিমার দিকে তাকিয়ে আছে। ফায়ানের নেশালো দৃষ্টির দিকে আরিমা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ঠোঁট কামড়ে দৃষ্টি নিচে নামিয়ে নিল। ফায়ানের বুকে যেন জ্বর বইছে। এই সুন্দর মেয়েটা তার একমাত্র সৌহার্দ্য, ফায়ান খানের একান্তই তার। ফায়ান আরিমার কপালে একটা চুমু এঁকে দিল। তারপর তার দুই গালে দু হাত রেখে গুলুমুলু গাল দুটো স্লাইড করতে লাগলো। বাহ, তার বউয়ের গাল তো বেশ তুলতুলে। ফায়ান টুপ করেই চুমু খেলো গালে। আরিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। বউ চুমু দিয়ে একটা, আমার ভীষণ চুমু চুমু পাচ্ছে। আরিমা মাথা নিচু করে নিল। এই নির্লজ্জ নেতা সাহেবকে সে একদিনে মেরেই ফেলে। ফায়ান হাসলো আরিমার ভাবভঙ্গি দেখে। তারপর তার দুগাল হাতের মুঠোয় নিল, হালকা উঁচু করে বলল, তুমি এত সুন্দর কেন? দেখলেই খালি প্রেম প্রেম পায়। আরিমা চোখ বন্ধ করে আছে। ভীষণ লজ্জা লাগছে তার। গাল দুটো লজ্জায় রাঙা হয়ে গেছে। ফায়ানের দৃষ্টি আরিমার ঠোঁটের দিকে। ফায়ানকে টানছে যেন তার বউয়ের কম্পিত উষ্ঠ যুগল। ফায়ান আর দেরি না করে আরিমার তিত্তির করে কাপা ঠোঁট দুটো নিজের পুরুষালী ঠোঁটে চেপে ধরল। আরিমা খামচে ধরল ফায়ানের শার্ট। ফায়ান আরিমার ঘাড়ে মুখ গুজে বলল, ভালোবাসি বউ, বড্ড বেশি ভালোবাসি। পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নেই যে কিনা সৌহার্দ্য ফায়ান খানের থেকে তার বউজানকে আলাদা করতে পারে। আরিমা চমকালো ভীষণ ভাবে। অবাক হলো সে। সঙ্গে এক ঝাঁক ভালো লাগে এসে শরীরে ঠাঁই পেল। ইচ্ছে কেঁপে উঠল সে। ফায়ানের চুল খামচে ধরে তার মুখ নিজের ঘাড়ে ঠেসে ধরল। তারপর মিনমিন করে বলল, ভালোবাসি নেতা সাহেব, আপনি শুধু একান্তই আমার নেতা সাহেব, ছাড়বো না কখনো আপনাকে। ফায়ান আরিমাকে নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিল। মেয়েটাকে সে হারাতে পারবে না। এক সেকেন্ড দূরে থাকলে দম বন্ধ লাগে। আশ্চর্য জাদু হলো নাকি ভাবতেই ঠোঁট কামড়ে হাসলো ফায়ান। সকাল সকাল সোনালি কেঁদে ভাসাচ্ছে খান বিলা। তার কারণ একমাত্র তার ছোট্ট ছেলে, কিন্তু যার জন্য সে মেঝেতে বসে কেঁদে বান ভাসাচ্ছে। উনি সোফায় আরাম করে আরামকে কোলে নিয়ে টিভি দেখছে। শেষে বাধ্য হয়ে সোনালি উঠে এলেন ছেলের কাছে। তোকে যে আমি প্রশ্ন করছি উত্তর কেন দিলি না? কি প্রশ্ন করেছিলে? টিভির দিকে দৃষ্টি রেখে কথাটা বলল সাহিত্য। এত বছর তোর খোঁজ ছিল না কেন? আবার হঠাৎ করে ফিরে এলি, এর কারণ কি? তোর সমস্যাটা কি বাপ? আমাকে একটু খোলাসা করে বল। উফ মা, তুমি ভালো করে জানো আমি কেন দেশ ছেড়েছিলাম। আর হঠাৎ এসেছি দেখে খুশি হওনি? চলে যাব? আমার কোনো সমস্যা নেই। হয়েছে, পেয়েছে উত্তর। এখন সরো সামনে থেকে, জাস্ট লিভ। মায়ের সাথে এরকম ব্যবহার কেউ করে? ফায়ানের গভীর কণ্ঠ শুনে সাহিত্য খানিক নড়েচড়ে বসলো। তারপর মিনমিন করে বলল, উফ ভাইয়া, তুমি অন্তত এখন সাফাই গাইতে এসো না। যে বাসার কর্ত্রী একজন নারী, সে বাসায় সুখী বা কীভাবে টিকবে? তাই তো আমি টিকি না, কারণ আমার সুখ ওনার কস্মিককালেও সহ্য হয় না। সাহিত্য সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আরহামকে কোলে নিয়ে সদর দরজা দিয়ে পেরিয়ে গেল। সোনালি মুখে আঁচল চেপে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে। ফায়ান দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকালো। তারপর কণ্ঠে গভীরতা এনে বলল, আমার কিছু করার নেই আম্মু, ছেলের ধ্বংসের পিছনে তুমি দায়ী। আমি এখন কিছু করতে পারবো না। আমাকে গুরুত্ব দিয়ে যদি আগেই সব জানিয়ে দিতে, তাহলে কাহিনী আজ অন্যরকম হতো। বলেই ফায়ান গটগট শব্দে তুলে বেরিয়ে গেল। তখনই আরিমা এগিয়ে এলো সোনালির দিকে। চিন্তা করো না আম্মু, আমি আছি তো, সব ঠিক করে দেব। সোনালি চমকে আরিমার দিকে তাকালো। তারপর তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। খুব বড় ভুল করে ফেলেছেন যে তিনি। এই ভুলের শাস্তি কি? আদৌ তার ছেলে তার বুকে ফিরবে? বুকটা যে তার ছিঁড়ে যাচ্ছে। ছেলেটাকে যে এসে নিজ হাতে শেষ করে দিয়েছে, শেষ করেছে তার স্বপ্ন। ফায়ান অফিসে বসে কিছু ভাবছে আর মিটিমিটি হাসছে। নাদিম আর রিফাত দাঁড়িয়ে আছে ফায়ানের সামনে। রিফাত একটু পরপর ফায়ানের দিকে তাকাচ্ছে, কিন্তু হাসির কারণ বুঝতে পারছে না। সে নাদিমকে বেশ কয়েকবার খোঁচা দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারা বাধ্য হয়ে নখ কামড়াচ্ছে।
নাদিম, জি ভাই। চলো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে খান ভিলাই যাই। সাবধান, সৌহার্দ্য ফায়ান খান কিন্তু ভীষণ রাগী, তার থেকে দূরত্ব বজায় রেখে চলবে, মনে থাকবে? তাই বাধ্য হয়ে নখ কামড়াচ্ছে। নাদিম ফ্যাল করে ফায়ানের দিকে তাকিয়ে আছে। নিশাত এসেছিল ফায়ানের সাথে দেখা করতে, কিন্তু এসেই ফায়ানের কথা শুনে ফিক করেই হেসে দিল। হাসতে হাসতেই যেন মাটিতে গড়াগড়ি খাবে। আরে ভীতু গোয়েন্দা যে, চলুন সবাই একসাথেই যাই। এবার নাদিম ওহো করে হাসতে লাগলো। বেচারা নিশাত কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সবকিছু রিফাতের মাথার উপর দিয়ে যাচ্ছে। কলিং বেলের আওয়াজে পেয়ে কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল। তারপর কিছুক্ষণ করে দরজার দিকে তাকিয়ে থেকে জোরে একটা চিৎকার দিল। আম্মা গো, আপনার ছাওয়াল পাগল হয়ে গেছে, পাগলা ভূত তার ঘাড়ে চাপছে। সাথে সাথে বাড়ির সবাই এসে জমা হলো। আরিমা করে ফানের দিকে তাকিয়ে আছে। সোনালি আর মোহনা ড্যাব ড্যাব করে ছেলের দিকে এক দৃষ্টিতেই দেখছে। সাহিত্য আর ফারহা মুখ টিপে হাসছে। কিছুক্ষণ পরেই সমস্বরে হাসতে লাগলো, সাথে দিশা, জিসান আর আরিমা। ফান চোখ তুলে সানগ্লাসটা খুলে বাম পাশের পানের পিক ফেলল, তারপর আবার চশমাটা পরে নিল। কি ব্যাপার? শুনেছিলাম সৌহার্দ্য ফায়ান খানের বাড়ির লোকেরা যথেষ্ট ভদ্র, কিন্তু অতিথিদের এভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখা কেমন ভদ্রতা? বাবা আরে মহিলাকে আপনার বাপ? আমি কারো বাপ নই, সবে বিয়ে করেছি। বউয়ের সাথে বাসরটা হলো না, সেখানে এক আন্টি মার্কা মহিলা আমার বাচ্চা? বলে আরিমাকে চোখ মারলো একটা। আরিমা রেগে বোম হয়ে আছে, বাকিদের হাসি থামছেই না। তখনই বন্ধু মহলের সবাই উপস্থিত হলো। ফায়ানের দিকে এক পলক তাকালো তারা। সাদা শার্টের উপরে দুটো বোতাম খোলা সাদা একটা লুঙ্গি, যার নিচের অংশটুকু হাতে ধরে রেখেছে ফায়ান। চোখে কালো চশমা, মুখে পান, পায়ে বুট পরে আছে, পুরাই যেন আত পাগল মাফিয়া লোক। আপনারা কি হাসবেনই? আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। নাদিম এক পলক ফারহার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, সে কি রাজি হবে নাকি বিয়েটা ভেঙে দিবে? নাদিমের বুক থুকপুক করছে অজানা বিপদের আশঙ্কায়। তা বসেন আপনারা, এই যা তো মেহমানদের জন্য চা করে আন। ভাবি আপনি না হয়ে যান। আরিমাকে ঠেলে রান্নাঘরে পাঠিয়ে দিল সাহিত্য। তারপর ফায়ানের সামনে সোফায় বসে বলল। ফায়ান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখছে, এমন ভাব ধরছে যেন সেই বাড়িতে প্রথম। আরিমা সবাইকে এক এক করে শরবত দিল। ফায়ান শরবত হাতে নিয়ে সোনালীকে আরিমাকে উদ্দেশ্য করেই বলা, মেয়ের বিয়ে দিয়েছেন আন্টি? আরিমা যেন শুকনো মাটিতে আছাড় খেল। কি শুরু করেছে ফায়ান? সাহিত্য হাসতে হাসতে বলল, জি ভাই, উনি আমার বউ, আপনি আসল কথায় আসুন। ফায়ান কটমট দৃষ্টিতে তাকালো সাহিত্যর দিকে। বাকিরা হেসে কুটি কুটি, আরিমা মুখ টিপে হাসছে। তা আপনার বড় ভাই নেই বাসায়? নতুন বিয়ে করেছেন আপনি, বাচ্চা নেবেন না? সাহিত্য সবে একটু শরবত খাওয়ার জন্য মুখে গ্লাসটা ধরেছে, শুরুত করে শরবত ফায়ানের শার্টে ফেলে দিল। ফায়ান চেঁচিয়ে উঠল, আরে ভাই, আমরা আপনাদের অতিথি, একটু তো ভদ্রতা বজায় রাখুন। একটা প্রস্তাব নিয়ে এসেছি। সাহিত্য কাশতে কাশতে ফায়ানকে উদ্দেশ্য করেই বলা, কিসের প্রস্তাব? আপনাদের বাড়ির ছোট মেয়ের সাথে এমপি সাহেবের বিয়ের ব্যাপারে। আরিমা মুচকি মুচকি হাসতে লাগলো। মোহনা আর সোনালি থম মেরে দাঁড়িয়ে আছে। সবার একই অবস্থা। আফ্রিদ চেঁচিয়ে উঠল, কি এসব হচ্ছেটা কি? ফারহাদ দৌড়ে নিজের রুমে চলে গেল। এক মুহূর্তে দেরি করলো না সে। আরিমা পিছু পিছু ছুট লাগালো। না জানি কি করে বসে মেয়েটা। নাদিমের মুখ চুপসে আছে। ফায়ান সবই দেখে নিল, তারপর বলল, আপনারা বললে বিয়ের ব্যাপারটা এগোতে পারি। আমার ছেলেটা বাড়ি ফিরুক, তারপর আমরা মতামত জানাবো। জি, আজ তাহলে উঠি আন্টি, এইসব বাজার সদাই ভিতরে দিয়ে যা। সবাই উঠে চলে গেল। আর হুড়মুড়িয়ে কয়জন ভিতরে ঢুকে বাজার সদাই রেখে চলে গেল। সাহিত্য এখনো হা করে ফানে যাওয়ার পথে তাকিয়ে আছে। আরিমা দৌড়ে ফারহার পিছু পিছু তার রুমে ছুটে গেল। ফারহার দিকে তাকিয়ে সে চমকালো, ভরকে গেল। একই অবস্থায় মেয়েটার। সারা বাড়িতে হুলস্থুল কাণ্ড। আজ সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোনের বিয়ে, তা লোকজনকে জানাতে হবে না? শুধুমাত্র আগত না করিয়ে রেখে একেবারেই তুলে দেবে ফারহাকে। বড় বড় নেতারা আমন্ত্রিত, কনস্টেবল থেকে শুরু, ডিআইজি সবাই উপস্থিত। হাতে গোনা শুধু কয়েকজন স্বনামধন্য রিপোর্টাররাও আছে। এদেরকে ফায়ান নিজেকে ইনভাইট করে এসেছে। সবাই যে যার মতো রেডি হতে গেছে।
কাল রাতের মধ্যে অনেক লোক লাগিয়ে বাড়িটার জাঁকজমকভাবে সাজানো হয়েছে। ফায়ানের বোনের বিয়ে বলে কথা। বেলা আরে আমার মেকআপটা তো করা হয়নি। এই ফারহা, আমাকে মেকআপটা করে দে না। এই তুই কি পাগলা? যার বিয়ে সে না সেজে তোকে সাজাবে? এত সেজে কি হবে? বিয়ে কি তোর? বেলার আগে অগ্নিশর্মা হয়ে তাকালো মনিরের দিকে। মনিরও কির মিলিয়ে তাকিয়ে আছে দেখে বোঝা যাচ্ছে আজকে এদের মধ্যে হবে। রাগ করিস না বেলা, জানিসই তো তোর পিছে লাগে। আমার কাছে আয় দেখি। মানে ঝগড়া আর কি। বেলা নাক ছিটকে সিমরানের কাছে চলে গেল, পরে মনিরকে দেখে নিবে। এদিকে মনির আর আফরিদ অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে, মানে এদের সাজ শেষ হচ্ছে না। নিচে কখন নিয়ে যাবে কনেকে? তখনই শুভ হাঁপাতে হাঁপাতে এলো, মনে হচ্ছে কুত্তা দৌড় দিয়েছে। কিরে, কুত্তার মতো এক হাত ভিজ করে হাঁপাচ্ছিস কেন? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আরিমা ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, কার সর্বনাশ করে এলি? সবাই গোল গোল দৃষ্টিতে আরিমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে শুভা। আমি কারো সর্বনাশ করিনি, কেউ আমার সর্বনাশ করেছে। সবাই মাথায় হাত দিল। বলবি তো কে তোর কি সর্বনাশ করেছে? লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল। ঠাস করে মাটিতে আছাড়ে পড়লো শুভা। সবাই তাকে ধরাধরি করে তুলল, তারপর একযোগে বলে উঠল, তারপর কাছে আমি গিয়ে দেখি ওইটা কোনো মাইয়া না, ওটা হলো ভার্সিটির এক ফুচকাওয়ালা মামা। সবাই ফিক করে হেসে উঠলো। হাসতে হাসতে একজন অপরজনের উপর হেলে দুলে পড়ে যাচ্ছে। শেষে কিনা ফুচকাওয়ালা মামার প্রেমে। আজকের দিনেও এমন না করলে নয়। বোনকে নিতে পাঠিয়েছি আর তোমরা পাগলের মতো হাসছো। হঠাৎ ফায়ানের আগমনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু মনে পড়তেই হাসি থামাতে পারছে না। মুখ টিপে হাসছে, কিন্তু আরিমা আর ফারহা হাসি থামাতেই পারছে না। সদ্য কাজল আঁকা চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, তবুও থামে না। ফায়ান এক পলক দুজনকে দেখে নিল। রূপ যেন ঠিকটে পড়ছে। ফায়ান এগিয়ে এসে আরিমা আর ফারহার হাত দুটো ধরে ঘর থেকে বেরিয়ে এলো। বাকিরা সাথে সাথে আবারও ফিক করে হেসে উঠল। এদিকে শুভ রাগে গজাতে গজাতে ফায়ানের পিছু পিছু বেরিয়ে গেল, এদেরকে পরে দেখে নিবে। সবাই সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফায়ান মাঝখানে যে কিনা বরাবরের মতোই সাদা পাঞ্জাবি পরে আছে, তবে আজকে উপরে একটা সোনালি রঙের কোটি পরেছে, এটাই পার্থক্য। তার বাম পাশে আরিমা, যার গায়ে সোনালি রঙের একটা সিল্কের শাড়ি, হাত ভর্তি সোনালি রঙের চুড়ি, মাথায় হিজাব করা। ডান পাশে হলো বিয়ের কোণে, একটা ভারী কাজে সুন্দর মেরুন রঙের লেহেঙ্গা পরে আছে। সে নিজেও আজকে মাথায় হিজাব পেঁচিয়েছে, হাতে মেরুন রঙের থোকা ধরা চুড়ি। দুজনের কপালে টিকলি স্থান পেয়েছে। এক কথায় তিনজনকেই অপরূপ সুন্দর লাগছে। ফায়ান দু হাত দিতেই দুজনকে ধরে নিচে নামালো, তারপর ফারহাকে তার সাথে নিজ আসনে বসিয়ে দিল। সাথে সাথে 6 ভেড়া ছানা তাকে ঘিরে ধরল। তারা এখানে দাঁড়িয়ে তার বান্ধবীর বিয়ে দেখবে। বেচারা নাদি মুসখস করছে প্রেয়সীকে এক পলক দেখার জন্য, কিন্তু সে তো ফায়ানের মতো হতে পারছে না। তাই মনোবাঞ্ছাটা চাপা দিয়ে রাখলো সে। বাসের ঘরেই না হয় দেখবে। এদিকে কাজী এসেছে বিয়ে পড়াবে। মেয়েরা হালকা পিছু সরে গেল। সেখানে ফায়ান, ফিরোজ আর জাবেদ 3 খান এসে বসল, কিন্তু সাহিত্যকে পাওয়া যাচ্ছে না। তখনই সাহিত্য এসে হাজির হলো, যার পরনে একটা কালো রঙের ঢিলে ঢালা শার্ট। বেশ মানিয়েছে তাকে। ফারহাকে কবুল বলতে বলেছে কাজী, কিন্তু সে চোখ মেরে বসে আছে, কথা বলছে না। ফারু, কবুল বলবি নাকি বিয়ে ভেঙে দিব? সবে হকচকিয়ে গেল ফারহা, নিজেও চমকে তাকালো ফায়ানের দিকে। সে কি একটু সময় নিতে পারবে না? বলবি নাকি বিয়ে ভেঙে দিব? কবুল। সবাই চেঁচিয়ে উঠল। আর বেচারি ফারহা তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার ভাই এত আজব কেন? এদিকে নাদিমের মুখও চেপে হাসছে। বড্ড অস্বস্তিকর পরিস্থিতি। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমি সৌহার্দ্য ফায়ান খান আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, আপনাদের কিছু জানাতে চাই। সবাই উৎসুক দৃষ্টিতে ফায়ানকে দেখছে। আরিমা আরহামকে কোলে নিয়ে ফায়ানের কাছে চলে গেল, কারণ ফায়ান বারবার হাতের ইশারায় তাকে ডাকছে। আর কত অপেক্ষা করবে সে? আরিমা যেতেই ফায়ান আরহামকে কোলে তুলে নিল, তারপর আবার বলতে লাগলো, আমি আজকে আপনাদের যা বলবো আর যা দেখাবো তা হয়তো
আপনাদের ধারণার বাহিরে হবে। এই বলে ফায়ান আরিমার হাতে একটা পেন ড্রাইভ ধরিয়ে দিল। আরিমা গিয়ে সেটা টিভিতে সেট করে দিল। খান ভিলার ড্রয়িং রুমের টিভিটা বেশ বড়ই বলা চলে, তাই যে কেউই নির্ভেজাল দৃশ্য দেখতে পারবে। আরিমা রিমোট এনে ফানের হাতে ধরিয়ে দিল। ফান ভিডিও অন করে একপাশে সরে এলো যাতে করে সবাই দেখতে পারে, কোনো অসুবিধা না হয়। আরিমা নিচের দিকে তাকিয়ে নখ দিয়ে টাইলস খুঁড়ছে। সে আর এসব দেখতে পারবে না। বুকের ভেতর হু হু করে সহ্য হয় না তার। রামিসার ব্যাপারটা মাথা ছাড়া দিয়ে ওঠে। কমিশনার যেন লাফ দিয়ে উঠল। তার বিশ্বস্ত অফিসারকে কিনা রায়হান শেখ মেরেছে, কিন্তু তাকে ধরবে কিভাবে? সে তো পলাতক। এটা কোনোভাবে মানা যায় না। তারপর আরেকটা ভিডিও অন হলো, যেটাতে রামিসার দৃশ্য। বাড়ির সকলের চোখে পানিতে টইটুম্বর। 6 ভাইয়ের ছানারা থেমে থেমে কাঁদছে। শব্দহীন কান্না এই ভরা মজলিসে। এমন কেউ নেই যার চোখে রামিসার জন্য পানি নেই। আর সাহিত্য, সে তো এক্ষুনি গিয়ে বারবার দেয়ালে হাত দিয়ে বাড়ি দিচ্ছে, তার কলিজা মোচড় দিচ্ছে। তার ভালোবাসার মানুষ কিনা এভাবে মারা গেছে। সে কেমন প্রেমিক পুরুষ! আরিমার কানে এসে বাক্যটা আবার এসে বাড়ি খেল, এমনকি বেশ কয়েকবার। আমার বোকা ফুল ভালোবাসি বোন। এবার আরিমা আর কন্ট্রোল করতে পারল না, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। ভেতরে তার পুড়ছে। সে আর দমিয়ে রাখতে পারল না নিজেকে। সেখানেই বসে পড়ল। চিল্লিয়ে কাঁদছে মেয়েটা। লোকে কি বলবে সেটা তার দেখার বিষয় না। তার কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, এটাই বড় বিষয়। আর 1 সেকেন্ড সে চুপ থাকলে দম বন্ধ হয়ে মারা পড়বে। ফায়ান আরিমাকে সোনালির কোলে দিয়ে এখানে থেকে যেতে বলল। বেচারা আরহাম তার মাম্মামের কান্নার দিকে অস্থির হয়ে উঠেছে। তাকে ভুলিয়ে ভালিয়ে মোহনা আর সোনালি সেখান থেকে খানিক দূরে নিয়ে গিয়ে দাঁড়ালো। প্লিজ নিজেকে সামলাও বউ, এভাবে ভেঙে পড়তে নেই। আরিমা কেঁদে যাচ্ছে, থামার নাম গন্ধ নেই। লোকে বুঝছে না কেন কাছে। সৌহার্দ্য ফায়ান খানের ওয়াইফ, কিন্তু মেয়েটার কান্না তাদের ভেতরে দাগ কাটছে। শেষে ফায়ান আরিমার কাঁধ ধরে ঝাঁকি দিল যাতে সে সম্মিত ফিরে পায়, কিন্তু আরিমা তাদের ছিঁচিয়ে উঠল। আমার বোনটা কি দোষ করেছিল বলতে পারেন নেতা সাহেব? কি করেছিল সে? শুধু একটু ভালোবাসা, ভালো থাকার কামনা করেছিল। আমার বোনটা বড্ড অবুঝ ছিল নেতা সাহেব। সে শুধু আমার ভালোটাই বুঝে এসছে সব সময়। ফিরিয়ে দিন না, আমার বোনকে এনে দিন না নেতা সাহেব। সে একটু ভালোভাবে বাঁচুক, আমার বোনটা একটু ভালোভাবে বাঁচুক নেতা সাহেব। সবাই বুঝে নিয়েছে আরিমা আর রামিসা দুজনেই আবি তার আশালতা সন্তান। সবার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহারে বেচারি বোনটা অকালে মারা পড়ল। জিসান আর দিশা দিয়াজকে কোলে নিয়ে চোখ থেকে পানি বিসর্জন দিচ্ছে। ফারা হিচকি তুলে কাঁদছে। নাদিম অসহায় দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে আছে। নিশাতেরও অবস্থা নাজেহাল। ভেড়ার ছানাদের কথা তো নেই। ফায়ান আর না পেরে আরিমাকে ধমক দিল। একটু যদি থামতে তাহলে কিছু বলতে পারতাম। অশ্রুসিক্ত পল্লবে ফায়ানের দিকে তাকালো। ফায়ানের চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে। এভাবে তার বউকে দেখতে পাচ্ছে না। তার বউ থাকবে হাসি খুশি, দেখলেই যেন চুমো দিতে ইচ্ছে করে। আর এ কিভাবে অবলা নারীর মতো কাঁদছে, মনে হচ্ছে জামাই মরেছে। তো আমি আরও কিছু বলতে চাই আপনাদের। আজ থেকে কয়েক বছর আগে বোনকে নিয়ে সিলেট ঘুরতে গিয়েছিলাম, কারণ বোন জেদ ধরেছিল সে সিলেট ঘুরে আসবে। আমিও না করতে পারিনি। সেদিন সন্ধ্যায় আমি বোনকে নিয়ে একটা ক্যাফেতে বসেছিলাম। ফ্ল্যাশব্যাক। সন্ধ্যা গড়িয়ে গেছে। ফারহার এখানে বসে থাকতে বেশ বিরক্ত লাগছে, কারণ সে এক জায়গায় বসে থাকার মেয়ে না, বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে ফারহা। সে তার ভাইকে ডেকে উঠল। ভাইয়া চলো বের হই এখান থেকে, ভালো লাগছে না আর। ফায়ান বোনের সব আবদার পূরণ করতে তৎপর, তাই সে নাদিমকে সাথে নিয়ে ফারহার সাথে বেরিয়ে এলো ক্যাফে থেকে। বলে রাখা ভালো যে নাদিম ফায়ানের সাথে বহু বছর যাবত আছে। একটা নিরিবিলি জায়গা ধরে হাঁটছে তারা তিনজন। ফারহা আগে আগে লাফাচ্ছে, নাদিম আর ফায়ান পেছনে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু দৃষ্টি তার ফারহার দিকে কয়েকবার ধমকও দিয়েছে, কাজ হয়নি। ভাইয়া আইসক্রিম খাবো প্লিজ। না করো না প্লিজ, আমি তোমার হাতে আইসক্রিম খাবো, তুমি আনবে যাও না। ফায়ান দীর্ঘশ্বাস ফেলল। নাদিম বোনকে দেখে রেখো, আমি আসছি। ফায়ান আইসক্রিম নিয়ে অর্ধেক পথ আসতেই ফারহার চিৎকার শুনতে পেল। আইসক্রিম সেখানে ফেলে রেখে ছুটলো ফায়ান। বোনকে অচেতন অবস্থায় দেখে বেশ ঘাবড়ালো ফায়ান।
কি হলো বোনের? স্যার আমি ম্যামকে গাড়িতে উঠিয়ে পাশে থাকা হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি প্লিজ ওই মেয়েটাকে দেখুন, তাকে পুরাচ্ছিল কিছু লোক। ফায়ান সায় জানলো, তারপর দৌড়ে গেল মেয়েটার কাছে। ফারহার হাতে পানির বোতল ছিল, সেটা ছো মেরে ফায়ান নিয়ে গেল, গিয়ে যথাসম্ভব আগুন নিভিয়ে দিল। সেরকম পরিনি, শাড়িটা মোটা হওয়ার দরুন সেরকম শরীর পুড়তে পারেনি। তাপ লাগার কারণে আতঙ্কে জ্ঞান হারিয়েছে মেয়েটার মুখ চেনা চেনা লাগছে ফায়ানের। বেশি না ঘেটে তুলে তুলে নিল সে, তারপর গাড়িতে বসিয়ে দুজনকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেল। দুর্ভাগ্যবশত সেখানে কিছু পরেই ব্লাস্ট হয়, যার ফলে কিছু মানুষ মারা যায়। সেখান থেকে একজনের লাশ রামিসা বলে চালিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক এন্ড। সবার মাঝে উত্তেজনা বিরাজ করছে। কি হলো পরে? 6 ভেড়া ছানা হাঁ করে তাকিয়েছে, সবার এক অবস্থা। ফায়ান কাউকে উদ্দেশ্য করে বলল, রাশি, তুই তোর বাড়িতে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারিস। তারপর আরিমার দিকে তাকিয়ে চোখ মারলো ফায়ান। ঠোঁট কামড়ে হাসছে সে। কেমন দিল সে বউকে? আজকে নির্ঘাত তার বউ খুশি হয়ে তাকে 2-3টা চুমু দিয়ে দিবে। ভাবতে ফায়ানের মনটা খুশিতে নেচে উঠল। রামিসা সদর দরজা দিয়ে প্রবেশ করলো। পরনে কালো রঙের একটা শাড়ি, পাথরগুলোতে লাইটিং এর আলো পড়ে ঝিকমিক করছে। মাথায় হিজাব পেঁচানো, মুখে অমায়িক হাসে। আরিমা কথা বলতে ভুলে গেছে। চুপ করে অশ্রুসিক্ত পল্লবে রামিসার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, দৃষ্টি নড়চড়ও করছে না। এটা তার বোন, যাকে সে আবার স্পর্শ করতে পারবে, যার বুকে মাথা রেখে আবার ঘুমাতে পারবে, যার সাথে রাত জেগে গল্প করতে পারবে। আরিমার শরীরে কম্পন ধরে গেছে। এটা তার বোন। রামিসা সোজা আরিমার কাছে এগিয়ে এলো, তারপর বোনের সামনে হাঁটু মেরে বসল। আরিমার গালে হাত রেখে ছুঁয়ে বলল, আমার বোকা ফুল কেমন আছিস বোন? আরিমার শরীর দুলে উঠল। সে কাপা কাপা হাতে রামিসার পুরো মুখে ছুঁয়ে দিল, তারপর কাপা কাপা কণ্ঠে বুড়ি আওড়ালো, আমার বোন। রামিসা অশ্রু সজল নয়নে মাথা নাড়ালো। আরিমা আবার বলল, আমি ছুতে পারছি না। আরিমা কথা বলতে পারছে না, গলা ধরে আসছে, শুধু মুখ নাড়াচ্ছে। সে কথাগুলো ভেতরেই রয়ে যাচ্ছে। সেই 2 হাত দিয়ে বোনকে আঁকড়ে ধরে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। দুজনেই হাউমাউ করে কাছে। তাদের কান্নায় চারপাশের মানুষজনের সাথে খান ভিলার ইট পাথরগুলোরও বুকটা যেন হু হু করে উঠছে। আমার বোন ফিরে এসেছে। কোথায় ছিলে তুমি এতদিন? জানো কত কষ্ট পেয়েছি আমি। তোমার বোকা ফুল অনেক কষ্টে ছিল তো। তুমি এত পাষাণ কিভাবে হলে আপু? রামিসা আরিমার চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল, তারপর আবার বোনের মাথা বুকের সাথে চেপে ধরল। দুজনেরই বক্ষস্থলে যেন শান্তির প্রজাপতিরা ডানা ঝাপটাচ্ছে। এত শান্তি আরাম বছর পায়নি তারা। প্রত্যুষের আলো ফোটার সাথে সাথে আরিমা জেগে গেল। তারপর চোখ কচলাতে কচলাতে বিছানা ছেড়ে উঠে পড়ল। প্রতিদিনকার মতো খোপা করতে করতে চারপাশে তাকাল। ফারহার রুম দেখে খানিক স্তম্ভিত হলেও পরক্ষণে সব মনে পড়তে খাটের দিকে তাকালো সে, যেখানে রামিসা আরহামকে বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। শান্তির ঘুম। কি জানি এরকম ভাবে কবে থেকে ঘুমায় না তার বোনটা। আরিমা গিয়ে এক পাশ থেকে রামিসাকে জাপড়ে ধরল। আহ, কতদিন পর। মামা গন্ধ পাচ্ছে। চোখ বুঝে জোরে শ্বাস টানলো সে। বেশ ফুরফুরে লাগছে। আরিমা আরহাম আর রামিসার কপালে চুমু দিয়ে বেরিয়ে এলো। অনেক রাত করে ঘুমিয়েছে। 2 বোন মিলে আজকে অনেক গল্প করেছে। এত যে ভালো লাগছে তার। আরিমা যেই রুমের সামনে গেল, ফায়ান হ্যাচকা টান দিয়ে তাকে ভেতরে টেনে নিয়ে এলো। আরিমা হকচকিয়ে গেল পরক্ষণে। রাজ্যের রাগ ভর করলো তার মাথায়। আরিমা ফায়ানের গেঞ্জির কলার ধরে জোরে টান দিল। আমাকে আগে কেন বলনি? খুব ভালো লাগে না আমাকে কষ্ট দিতে। সবাই আমাকে কষ্ট দেন। কি পেয়েছেন কি আমায়? ফায়ান আরিমার হাত সহ তাকে জড়িয়ে ধরলো, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বউ, বুঝতে পারছো না, রাশির অনেক জায়গায় ক্ষত হওয়ার জন্যে ওকে বিদেশ নিতে হয়েছিল। কয়েক মাস আগেই সে সুস্থ হয়ে ফিরেছে। আরিমা শান্ত হলো। তারপর কিছু মনে হতে ফট করে ফায়ানের দিকে তাকালো সে। ফায়ান ঠোঁট কামড়ে বলল, তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি। তাহলে হয়ে যাক। ইয়েস, তার আগে একটা চুমু দাও। তাহলে দেখি সরেন, ফ্রেশ হয়ে আসি। ফারহাকে কল করতে হবে। আমি কল দিয়েছিলাম, ফারহা ঘুমাচ্ছে।
আচ্ছা ছাড়ুন এবার। ফায়ান ছাড়লো না, বরং নিজের সাথে আরো নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে কপালে গাঢ় চুমো এঁকে দিল। তারপর রাস্তা থেকে সরে দাঁড়ালো। আরিমা দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফায়ান ফিক করে হেসে উঠল। নেতা সাহেব, আপনার গলার তিলটা অনেক সুন্দর, ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। বলি ফায়ানের মুখের সামনে দরজা হারাম করে বন্ধ করে দিল আরিমা। এইদিকে ফায়ান হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ফিক করে হেসে দিল। তারপর এক হাত দিয়ে ঘাড় ডলতে ডলতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখতে লাগলো। না, সৌহার্দ্য ফায়ান খান দেখতে মাশাল্লাহ। বলি হেসে দিল ফায়ান। পরক্ষণই মুখমণ্ডল গভীর করে বেরিয়ে এলো রুম থেকে। আরিমা আবার দরজা বন্ধ করে হেসে দিল। এতক্ষণ দরজার ফাঁক করে ফায়ানের কর্মকাণ্ডগুলো দেখছিল সে। আমার নেতা সাহেব বড্ড পাগল। নাদিম সোফায় বসে ফারহার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে ফারহাকে দেখছে। গোলগাল ফর্সা চেহারা, মায়াবী চোখ, হালকা টনটনে নাক, সব মিলিয়ে ফারহাকে পারফেক্ট। ফারহা অবশ্য অনেকটা ফায়ানের মতোই দেখতে হয়েছে। দেখেই বোঝা যাবে দুই ভাই বোন একদম কার্বন কপি। কিন্তু ফারহা কাল রাত থেকে যে ঘুমাচ্ছে আর ওঠার নাম নেই। এসেই ঘুমিয়েছে মেয়েটা, আরো কত ঘুমাবে। নাদিম গালে হাত দিয়ে ফারহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তাকে বড্ড টানে। আমাকে দেখা শেষ হলে এদিকে আসুন, আমি ফ্রেশ হব, আমাকে টেনে তুলুন। ফারহার চোখ বন্ধ রাখা অবস্থায় কথাটা বলে উঠল। নাদিম হকচকিয়ে গেল। ফারহা দেখে ফেলেছে কি? ইস, কি লজ্জার বিষয়। পোছাবেন না আমাকে? নাদিম উঠে গিয়ে ফারহার হাত ধরল। ফারহা হ্যাচকা টানে নাদিমকে বিছানায় ফেলে দিয়ে তার উপর শুয়ে পড়ল জাপটে ধরে। বেচারা নাদিম হা হয়ে গেছে। অদ্ভুত ভালো লাগায় জাপটে ধরেছে তাকে, তার ভালোবাসার মানুষ তার বুকে। নাদিম মুচকি এসে ফারহাকে দু হাত দ্বারা আগলে নিল। এইদিকে ফারহাও তার অগোচরে মুচকি হাসল। তারপর আরেকটু নিবিড়ভাবে নাদিমকে জড়িয়ে ধরল। এ যেন এক সুখকর অনুভূতি। মাম্মা, এই আন্টিটাকে চেনা চেনা লাগে আমার। আরহামের কথা চমকালো রামিসা। তাকে চিনে মানে? কিভাবে চেনো বাবা? উনি তোমার আন্টি না, তোমার আম্মু। আম্মু? হ্যাঁ, আমাকে মাম্মাম ডাকবে আর ওনাকে আম্মু ডাকবে, ঠিক আছে? ঠিকই মাম্মাম, আম্মু আমাকে কোলে নাও। বলেই দুহাত বাড়িয়ে দিল আরহাম। রামিসার বুকটা দপ করে উঠল। কত বছর পর ছেলের মুখে মা ডাক শুনতে পেল। কত বছর পর ছেলের মুখে ডাক শুনতে পেল সে। আরামকে কোলে তুলে নিল রামিসা। তারপর চুমু দিতে দিতে বলল, এই তো বাবা, আম্মু কোলে নিয়েছে আমার চাচ্ছো না। আরহাম চুপটি মেরে রামিসার গলা জড়িয়ে ধরে আছে, যেন কত আরাম পাচ্ছে লোকটা। আম্মু, তোমার শরীর থেকে কি সুন্দর ঘ্রাণ আসতেছে একটা, কি সুন্দর মামা ঘ্রাণ। মুচকি হেসে বলা, এতদিন আমি মা ঘ্রাণ পেয়েছি, এবার তুমি সহ ভাগ্নিতে এলে বাবাই। বলি হেসে দিল আরিমা। রামিসাও হাসছে। দুজনের হাসি দেখে আরামও খিলখিল করে হেসে দিল। তিনজনই সমান তালে হেসে যাচ্ছে, যেন সুখী পরিবার একটা। নে সই কর। ফায়ানের কথায় সাহিত্য অবাক হলো ভীষণ। কি হলো, কর সই। এটা কিসের ব্যাপার ভাইয়া? তোর সব সম্পত্তি নিজের নামে করে নিব, তাই সই চাচ্ছি। ছাগল কোথাকার। সাহিত্য আর না ঘেটে সই করে দিল। সাথে সাথে ফায়ান টান দিয়ে পেপারটা নিয়ে নিল। তারপর সামান্য ছেড়ে একটু পর করে নিল, সব ঠিক আছে। তারপর রামেশের কাছে গেল। ফায়ান খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সবাই লিভিং রুমে আড্ডা দিচ্ছিল। এরই মাঝে ফায়ানের আগমনে ভরকালো তারা। এই সময় ফায়ান বাসায় থাকে না তেমন। শোন রাশি, আমি তোকে কিছু বলতে চাই। রামিসা একবার আরিমার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। দেখ, তুই এখনো বেশ ছোট, সব কিছু শেষ হয়ে যায়নি। কারো জন্যে থেমে থাকবি না তুই। নিজের মতো করে বাঁচতে হবে তোর। যে তোকে ধোকা দিয়েছে তার কথা আর মনে করবি না। জীবনটাকে নতুনভাবে শুরু কর। একটু থেমে আবার বলল, তোর বিয়ে ঠিক করেছি আমি। আরিমা ছাড়া সবাই চমকালো। রামিসা নিজেও চমকেছে। অশ্রুসিক্ত নয়নে সে ফায়ানের দিকেই তাকালো। কি করবে সে? কিছুই বুঝে উঠতে পারছে না। আরিমা রামিসার এক হাত ধরে বলল, দেখো আপু, সব কিন্তু শেষ হয়ে যায়। দেখো আপু, সব কিন্তু শেষ হয়ে যায়নি। আবার সব মানুষ কিন্তু সমান না। রাজ কখনো তোমাকে ভালোবাসেনি আপু। তুমি ভেঙে পড়লে সে জিতে যাবে। তুমি লড়ো, লড়াই করে যাও। আমি আছি, আমরা আছি তোমার পাশে। সব আবার নতুনভাবে শুরু করো। রামিসা অবাক হয়ে আরিমার দিকে তাকালো। তার বোকা ফুল চালাক হয়ে গেছে।
কিন্তু ভাইয়া আমি কেন অন্য কারো জীবন নষ্ট করব? এই অধিকার আমার নেই। নষ্ট করবি মানে? আমার মতো পোড়া কপালে একজনকে নিজের সঙ্গী হিসেবে নিবে? আমি কি আদৌ কারো ঘরণী হবার যোগ্যতা রাখি? আপু বেশি বাজে বকবে না। ভাইয়া তোমাকে ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসে। উফ, মানে? হ্যাঁ, সাহিত্য তোকে ছোট থেকেই ভীষণ ভালোবাসে এসেছে। আমি তাকে নিষেধ করেছি বিদায় সে দেশ ছেড়েছিল। সেই থেকে আমার ছেলেটা আমার সাথে কথা বলে না রে মা। সোনালি কাঁদতে লাগলেন। ছেলের অবহেলা সে সহ্য করতে পারে না, কষ্ট হয়। নে সই কর। এটা কি? সই কর আগে বলছি। রামিসা না পড়ে সই করে দিল। ফায়ান আর আরিমা বিশ্বজয়ের হাসি দিল, তারপর গলা ঝেড়ে বলল, তো তুই আর সাহিত্য আজকে থেকে লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ। আশা করি আমার বউকে নিয়ে আর তোর কাছে রাখবি না। আমার বউ ছাড়া ঘুমাতে সমস্যা হয়। আর হ্যাঁ, আমার ভাই তোকে সুখী রাখবে, দেখে নিস। আম্মু, সাহিত্য ঠিকই আছে, খালি তোমার সাথে অভিমান করেছিল। রাতে বিরিয়ানি করি ওর জন্য, দেখবে সব ঠিক। সাহিত্য যেন বিশ্বাসই করতে পারছে না রামিসা তার রুমে। রামিসাও বেশ বিপাকে পড়ল। সন্ধেবেলাতে আরিমা তাকে একটা শাড়ি পরিয়ে এই ঘরে দিয়ে গেছে। কেমন লাগে কিছু বলতেও পারছে না সে, খালি হাত মোচড়াচ্ছে। রাশি। সাহিত্যের সামান্য ডাকেও কেঁপে উঠল যেন রামিসা। হয়তো দরদ মিশিয়ে কেউ ডাকতে জানে নাকি। সাহিত্য এক পা দুপা করে রামিসার দিকে এগিয়ে গেল, তারপর তার এক হাত নিজের হাতের মুঠোয় ভরে নিল। রামিসা এতে বেশ চমকালো। আমাকে ছোবে না। সাহিত্য ভ্রু কিঞ্চিত পাকিয়ে শুধালো, কেন ছোবো না? তুই কি আমার বউ না? বউ শব্দটা শুনে রামিসার চারপাশ ভালো লাগায় ছেয়ে গেল। সুখকর অনুভূতিটা ডানা মেলেছে। নিজেকে ধাতস্থ করে সে বলে আওড়ালো, আমার শরীরে অন্য কারো? বাকিটা আর বলতে দেয়নি সাহিত্য। সেই কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলা, খবরদার, ওই চারজের কথা আমার সামনে যদি বলেছিস। রামিসা মাথা নিচু করে নিল। তখনই এক ফোঁটা তরল পদার্থ টপ করে মাটিতে পড়ে গেল। সাহিত্য এবার এগিয়ে এসে রামিসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। আমি তোকে ভালোবাসি আমার রাশি। তুই আমার কাছে যেমন ছিলিস সেরকমই আছিস, আর সারা জীবন তেমনই থাকবি। কোনো নরপশুর জন্য মন খারাপ করবি না, এতে আমি কষ্ট পাবো। আমার পবিত্র স্পর্শ দিয়ে তোর মাঝের সকল খারাপ স্পর্শকে দূর করে দেব। তুই আমার রাশি, এখান তুই আমার। তোর ভাগ আমি দুনিয়ার কাউকে দিতে রাজি নই। একবার যে ভুল করেছি সেটা দ্বিতীয়বার করব না। ভালোবাসি আমার রাশি, ভালোবাসি। রামিসা পরম শান্তিতে সাহিত্যের বুকে মাথা এলিয়ে দিল। যেই দাবানল এত বছর যাবৎ নিজের মাঝে পুষে রেখেছিল, আচমকা সব নিভে গেল। পরম শান্তি আর বর্ষা এসে হানা দিল মনে। স্থানটাও চাই তার একটু শান্তির জন্য, ভালো থাকার জন্য। ফারহা নিজের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বাতাস বইছে। এই তো বিকেলে আরিমা আর ফায়ান গিয়ে তাকে নিয়ে এসেছে, সাথে অবশ্য আফ্রিদও এসেছে। বেচারা কি বাসা একা থাকবে নাকি? কি ব্যাপার, ঘুমাবে না? জামাইয়ের আদর ছাড়া ঘুম আসে নাকি? নাদিম ফরকালো, মেয়েটা তো আর বড় ভাইয়ের মতো ঠোঁটকাটা হচ্ছে নাকি? তাহলে তো সর্বনাশ। চলো এসো ঘুমাবে। ফারহা কথা না বলে উল্টো ঘুরে নাদিমের গলা আঁকড়ে ধরে। সে বড্ড অভিমান করেছে, তার জামাই তাকে একটা চুম্মা অবধি দেয়নি। কি নিরামিষ লোককে পছন্দ করেছে সে। আপনি আমাকে ভালোই বাসেন না? ফারহা অভিমানী কণ্ঠে। নাদিম মুচকে হাসল। বাসি তো, আমার বউকে আমি অনেক ভালোবাসি, এই এত এত ভালোবাসি। ফারহা খুশিতে লাফিয়ে উঠল। তাহলে চুমু দিন বলে গাল এগিয়ে দিল ফারহা। নাদিম হেসে দিল, তারপর ফারহার গাল নিজের দু হাতে ভরে নিয়ে পরপর কয়েকটা চুমু খেল। ফারহার কপালে ফারহা মৃদু কেঁপে উঠে নাদিমকে জড়িয়ে ধরল। নাদিমও নিজের বউকে বুকের মাঝে লুকিয়ে রাখলো, যাতে কেউ তাকে চিনিয়ে নিতে না পারে। শেষ নিঃশ্বাস অব্দি এভাবেই থাকতে চায় সে। আফ্রিদ মশা মারছে আর ভাবছে তাকে বিয়ে করিয়ে দিলে এমন কি হতো। এবার নিজেকে বড্ড শূন্য শূন্য লাগছে। বেলা আর মনির শুভ তো সারাদিন টাঙ্কি মারে। সিমরান আর সেই খালি আছে। চাচ্চু, আমি ওয়াশরুমে যাব। হ্যাঁ বাপ চল, চারপাশে সব জোড়া জোড়া, মাঝখানে আমি কপাল পোড়া। আমিও। আফ্রিদ ঠিক করেই হেসে দিল। তার সাথে আরহামও হেসে লুটুপুটি খাচ্ছে। টুম করে একটা মেসেজ এলো আফ্রিদের নাম্বারে। নিজেকে সিঙ্গেল ভাবা বন্ধ কর,
তোর জন্য আমি সিমরানই যথেষ্ট। এবার আমাদের বিয়ে ঠিক কর, সবাই এক বাসাতেই থাকবো। ফের মেসেজ দিবি না, আমি ঘুমাবো। গুড নাইট হবু বর। আফরিন ঠোঁট কামড়ে হাসল। যাক, এতদিন ঘুরিয়ে শেষমেশ সিমরান রাজি হয়েছে। আরামকে বিছানায় ছুঁড়ে মেরে দুজনকে জাপড়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। শান্তি আর শান্তি। বউ একটু আদর দাও না। বেশি বিরক্ত করলে কিন্তু আমি আরহামের কাছে চলে যাব, ঘুমোতে দিন না। ফারহান ঠোঁট ফুলিয়ে পাশে ফিরে গেল। সে আর বউয়ের কাছে ফিরবে না, নতুন বউয়ের ব্যবস্থা করতে হবে, এটা আদর করে না। পরক্ষণে ফারহান ভাবলো, না তার বউ যদি আবার অন্য কাউকে বিয়ে করে নেয়, না এটা সে মানতে পারবে না। তার আদর তাকে আদায় করতে হবে, সে পুরুষ মানুষ। ফারহান পাশ ফিরে তাকে দেখে আরিমা নেই, দ্রুত উঠে বসলো সে। তার বউ কই গেল? ছোট্ট মুরগির বাচ্চার মতো বউটাকে কি শিয়ালে নিয়ে গেল? তখনই ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হলো। ফান হাঁ করে তাকিয়ে আছে আরিমার দিকে। আরিমা জর্জেটের কালো রঙের একটা শাড়ি গায়ে জড়িয়েছে, একদম মানিয়েছে তার গায়ে। ফায়ানের ঘু লেগে যাচ্ছে। ফায়ান গভীর মায়ায় ডুব দিতে ইচ্ছে করছে। সে এক পা করে আরিমার দিকে এগিয়ে গেল। আরিমা সেখানেই দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। ফায়ান গিয়ে আরিমার পিঠে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। আরিমার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল ফায়ান। আরিমা দু হাতে ফায়ানের গলা আঁকড়ে ধরল, তারপর ফায়ানের গলায় লালচে তিলটাতে নিজেই নরম ঠোঁট বসিয়ে দিল। ফায়ান আরিমার কোমর দু হাত দিয়ে চেপে ধরল। আরিমা ছিটকে সরতে গিয়েও সরতে পারছে না, ফায়ান তাকে ছাড়ছে না। আগুন লাগিয়ে দিয়ে পালানো হচ্ছে। মিসেস খান, আজকে আপনার ছাড় নেই। ফায়ানের এক একটা কথা কেমন যেন শোনাচ্ছিল। আরিমা শত চেষ্টা করেও ছাড়াতে পারলো না নিজেকে, তাই সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ফায়ান মুচকি এসে আরিমার কপালে একটা চুমু দিল, তারপর ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিল। আরিমা ফায়ানের চুল আঁকড়ে ধরল, চোখ বন্ধ করে নিয়েছে। মেয়েটা থাক, আজ আর সে নেতা সাহেবকে বাধা দিবে না। ফায়ান আরিমার তীর্থের পরে কম্পনময় ঠোঁটের দিকে এগিয়ে গেল। দুজনের নিঃশ্বাস তাদের চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে। আরিমা কম্পিত স্বরে বলে উঠল, ভালোবাসি আমার নেতা সাহেব, আপনি শুধু একান্তই আমার নেতা সাহেব, আর কারো না, আমার নেতা সাহেব। ফায়ান মুচকি এসে বলল, ভালোবাসি বউ, খুব বেশি ভালোবাসি। বলে আরিমার ঠোঁটে নিজের পৌরুষালী ঠোঁট চেপে ধরল ফায়ান। হয়ে যাক আজ নতুন অধ্যায়ের সূচনা, ভালোবাসায় পরিপূর্ণ হোক দুটি মন। বেস্ট অফ লাক ফায়ান আমার পক্ষ থেকে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি যিনি লিখেছেন তিনি আসলে মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। অবশ্যই ধন্যবাদ লেখিকা আপুকে। আর এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? আর নতুন গল্প আসছে অবশ্যই আশিক ভাই এবং সোনালিকা আপুর ভয়েসে। সো আপনারা সবাই রেডি তো? আর নতুন গল্প না আসার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।